একজন ইস্কনের বাবাজি বলছে তুমি ধর্মগ্রন্থকে বিকৃত করছো। আমাকে ফোনে বলেছে, আমি একটা কথা বলেছিলাম, বাবা মরদ থাকে তুমি আমার সামনে এসো না। ওই কোথায় ফোনে হ্যালো হ্যালো, হ্যাঁ সিটিংবাজ হ্যান ত্যান, তোদের মতো কীর্তনিয়ার মুখ দেখা পাপ। অবশ্যই মুখ দেখা পাপ, কারণ আমরা বাইরে চলবো মানে মুখ দেখা পাপ হবে না। তোমাদের যে গ্রন্থগুলোর যথাযথ ব্যাখ্যা আমরা না করিয়ে তোমাদের মনের মতো ব্যাখ্যা করে যাচ্ছ, তোমাদের ইচ্ছা মতো। স্বর্গ মরে গেলে ফালতু কথা। কোনো বাবা মাকে মৃত্যুর পরে স্বর্গে পাঠানো যায় না, যেটা আজও আছে। বলুন, পাড়ায় যদি কেউ একজন মরে যায়, এই দুটো বুড়ি মরেছে মানে ওদের খবর হয়েছে, ওদের ছেলেপুলেদের খুব খবর। বলুন, কষ্ট করে বুড়িটাকে হয়তো যতটুকু পেরেছে সাধ্য মতো হয়তো দেখা গেল তাদেরকে যতটুকু পেরেছে ডাক্তার দেখিয়েছে, যতটা না খরচ হয়েছে এইবার সাধ্যে দেখবেন তুলো ধুনে যাবে। বলুন, আমরা 1000 বছর ধরে এইটা মেনে আসছি, কিন্তু সত্যি কি সাধ্য? প্রশ্ন। বেদ পড়ুন, বেদে প্রমাণ আছে সাধ্য বলে কোনো কথা নেই। শ্রদ্ধায়তি কর্ম শ্রাদ্ধ, শ্রদ্ধা। তোমার মা মরে গেছে, বাবা মরে গেছে, তোমার ভেবে দেখো তোমার তাদের প্রতি একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। আস্তে আস্তে এত জ্যাম না করে ভিতরে গড়ের মাঠ পড়ে আছে, চলে আসবেন আস্তে। শ্রদ্ধায়তি কর্ম শ্রাদ্ধ মানে ভেবে দেখবেন তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের প্রতি শ্রদ্ধা করাটাই হলো আদি। তাই বলে এই নয় যে সেই বাবা মায়ের শ্রাদ্ধের জন্য স্বর্গে যাওয়ার জন্য ওদের ওই মইটা ধরতে হবে। ওরা তো আগে চাইবে তোমাকে মই দিয়ে স্বর্গে তুলে দেয়, কারণ এটা কোনো শাস্ত্রের কথা নয়, এটা মন গড়া শাস্ত্র। এটা কোনো একটু কমন সেন্স নিয়ে ভেবে দেখবেন, এগুলো আজও পর্যন্ত কোনো সাধারণ বুদ্ধি দিয়ে ভেবে দেখলেও এর কোনো সদিশ পাবেন না। এটা একেবারে টোটাল রং। বলুন না, মা মরে গেছে আছে, যেমন এর মা গত বছর মাঘ মাসের 12 তারিখে মরে গেছে, স্ট্রোক হয়েছে। এমন কিছু বয়স নয়, 56+, 56 বছর বয়স। ওর মা যেই মরে গেছে গো, মা স্ট্রোক হয়ে মরেছে। 3.5 লাখ টাকা খরচ করে, ঘটি বাটি যা ছিল সব বেচে দিয়ে মাকে চেষ্টা করেছিল, বাঁচাতে পারেনি। স্ট্রোক হয়েছে তো, ব্রেন স্ট্রোক, মারা গেল। অবশেষে আসতে মারা যাওয়ার পরে ওর হাতে একটা মই তুলে দিয়েছে, তোর মা তো ব্রেন স্ট্রোক হয়ে মরেছে, আর তুই চলে যা, এইগুলো জোগাড় করলে তোর মা স্বর্গে চলে যায়। ভাববেন কি সেখানে প্রমাণ দিল কি? আমা শ্রাদ্ধের দিনে খরচ হয়েছে 1,20,000 টাকা। কি মই তুলে দিয়েছে হাতে, কি রকম মই? যে মইগুলো আমার আপনার সবার হাতে তুলে দেবে। আমরা 1000 বছর ধরে মেনেছি, মানছি, মানবো। কি এর বাইরে আপনি যেতে পারবেন না, গেলে তো আবার সমাজ আপনাকে কি খারাপ বলবে। আর আমরা সমাজ তো নিজে অন্ধ, আর আপনাদেরকে আমাদেরকে অন্ধ বানিয়ে রেখেছে। বলুন না, লিখে দিয়েছে। প্রথমে দেখি ওদের সেই মইটা, আমি বলি আমার কাছে দিয়ে দেখি কি লিখেছে। আমার মইটা হাতে নিয়ে দেখি, আমি বলি সিঁড়ি কটা দেখে নি। ও বাবা, দেখি বিশাল বড় লম্বা। হ্যাঁ, এইবার উপরে লেখা আছে সিদ্ধি, পান, সুপারি। নিচে যত তাকাচ্ছি ছানা বড়া হয়ে যাচ্ছে। একটা খাট পালঙ্ক, ব্র্যাকেটে লিখে রেখা হয়েছে কোনো খারাপ কাঠ দিয়ে যেন না তৈরি হয়। মানে তুমি পচাং করে একটা খিরিস কাঠের মাল জোগাড় করে দেবে, ও হবে না, দামি একটু চাই। যত দামি খাট দেবে তোমার মা তত স্বর্গে ঠেলে উঠবে। ভাববেন। হ্যাঁ, এইবার লেখা আছে কি একটা খাট পালঙ্ক, তার পাশে দেখি লেখা আছে 2টো বালিশ, একটা বেড কাপড়, একটা মাদুর। একটা কমন সেন্স নিয়ে কথাগুলো ভাববেন। স্বর্গ কোথায় আর ঠিকানা কোথায় দিচ্ছি আমরা। এইবার কি হলো, আস্তে আস্তে সেখানে দেখি একটা মশারি, ছাতা, জুতো, হাঁড়ি, কলসি, আপনার থালা, গ্লাস, বাটি, ঘটি সব। না না, মা মরে গেছে, এত কিছু আয়োজন কেন? প্রশ্ন। ভাববেন কথাটা। এরা কারা? এরা নাকি ব্রাহ্মণ। ব্রহ্ম জানতি ব্রহ্ম বেদ পঠেদ ভবেদ বিপ্র। যার ভিতরে বিপ্র অর্থাৎ বেদের জ্ঞান আছে, কাউকে ঠকায় না। কোনো মানুষকে ঠকানোর যাদের মানসিকতা নেই তাদেরকে বলা হয় ব্রহ্ম। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ মানে কি? যিনি প্রত্যেকটা জীবকে দেখতে পায়, একমেব দ্বিতীয়ম, এক ব্রহ্ম সর্বখলিদং ব্রহ্ম। অর্থাৎ আমার ভিতরে যেটা আছে সবার ভিতরে সেই এক বস্তু। সবাই আমরা মানুষ, সুতরাং এখানে কোনো জাত নয়। এই বোধগম্য
যার ভিতরে সেই হয় প্রকৃত ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ হয়ে একে অপরকে ঠকানো এটা কোন ধর্ম? কথাগুলো বললে হয়তো অনেকের কষ্ট হয়, ভাববেন আস্তে। এবার কি হলো আমা, তা যখন লেখাজোখা হয়ে গেছে, আমি ঠাকুরমশাই আইলো, জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাই খাটটা কেন? সে ঠাকুরমশাইয়ের আবার চশমা চোখে, জানেন ঠাকুরমশাই আমাকে কি বোঝালো জানো? এই যে ওর মা তো ব্রেন স্ট্রোক হয়ে মরে গেছে, ওর মা ব্রেন স্ট্রোক হয়ে মারা যাওয়ার পরে এই যে আজকের 12-13 দিন ঘুরপাক খাচ্ছে। ভাববেন খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, উনি চশমা চোখে দেখতে পাচ্ছে, পাক খাচ্ছে। আমরা কারা ভাই? প্রশ্ন। যাদের চশমা হয়েছে ভালো দেখতে পান? হ্যাঁ, মোটামুটি একেবারে ক্লিয়ার পরিষ্কার নয়। বলুন, আমারও তো লাইনে এসেছি, মা কালীর দিব্যি আমার দুটো চশমা, একটা গাড়িতে আর একটা বাড়িতে। বাড়িতে বসে বসে একটু বই পড়ি, কারণ আপনাদের কাছে বলতে গেলে তো বুকের পাটা নিতে হবে। আর একটা গাড়িতে আছে, একটাই কারণে রেখেছি মা, সত্যি কথা যেটা, সব নায়কবাবু সমান নয়। অনেকে দেখি ওই 10 টাকা 20 টাকা 50 টাকার লোড বান্ডিল করে রেখে দেয়, ওর মধ্যে ছেঁড়া। ওই জন্য চশমাটা পরে দেখে নি, গুনে গুনে দেখে নি, যদি কম দেয় তাহলে ঝগড়া করবো, আর যদি ছেঁড়া ফুটো দেয় বাদ দেবো। ওই জন্য গাড়িতে একটা মাল রেখেছি। 43-এ পা দিয়েছি, মা কালীর দিব্যি কাছে আর দেখতে পাই না, ঝাপসা ঝাপসা। চশমাটা দিলে হালকা দেখতে পাই, কিন্তু এখনো ঝাপঝাপ করে। ভাবুন চশমা চোখে যারা আছেন, কি মা পরিষ্কার ক্লিয়ার দেখা যায় কি? হয় না। সেই যে আগেকার সেই চোখ আর নেই। বলুন না, একটা আমার মা বাবা মরে গেছে, আমি দেখতে পাচ্ছি না, চশমা চোখে দিয়ে বলছে ওই ঘুর পাক খাচ্ছে। আমরা অন্ধের মতো বিশ্বাস করে হ্যাঁ পাক খাচ্ছে। এবার কাজ কি? ওরে আছে, ওরে এই বিছানাটা পেতে দে, সুন্দর করে দে, তোর মা এসে শোবে। ভাবুন ওর মা যে হয়তো কোথায় শুয়েছিল কেউ জানে না, একটা ছেঁড়া কাঁথা জোটেনি, একটা চট জোটেনি। কি বলুন? এই জগতে বর্তমান দিনে রাগ করবেন না, কষ্ট পাবেন না, এমন অনেক বাবা মাকে আমরা সেই শাস্তি দিচ্ছি। অর্থের লোভে হোক, ধন সম্পদের জন্য হোক, অনেক মা আছে যাদের একটা ছেঁড়া কাঁথা জোটে না, অনেক বাবা আছে একটু ওষুধ পায় না। অথচ মৃত্যুর পরে ওদের কথা শুনে একটা বিছানা, আত্মারও শোয়ার ইচ্ছা হয়। কি চিন্তা করো, আত্মারও শোয়ার ইচ্ছা হয়। আচ্ছা যাক, তাহলে আসলো, উনি ডেকে নিয়ে আসবেন। মামায়েরা উনি আসলেন, ভালো কথা। এবারে কি বালিশ দুটো কেন? বলে ওরে পাগল, যদি গড়িয়ে পড়ে যায়, চিন্তা করো, আত্মাও গোড় খায়, পড়ার সম্ভাবনা আছে। মশারিটা কেন? বলে ওরে পাগল, যদি মশা কামড়ায়। ভাববেন আত্মার থেকেও আরো বেশি পাওয়ার হলো মশা। প্রশ্ন। যেটা দেখা যায় না, সূক্ষ্মাতি সূক্ষ্ম, আত্মাকে কেউ দেখেছে কি? তাকেও মশা কামড়ায়। তারই জন্য এই বিধি ব্যবস্থা। জুতো কেন? আস্তে, জুতোটা কেন? বলে ওরে তোর মা তো অনেক পাপ করেছে, অন্যায় করেছে, ওই জুতো না পড়লে নরকে যাওয়ার রাস্তাটা খারাপ, ওই কাঁটা পাটাগুলো যাতে না বাঁধে, তারই জন্য। কি কলটা বেঁধেছে? ঠাকুরমশাই লিখে দিয়েছে 6 নম্বর জুতো, আর এ নিয়ে এসেছে 4 নম্বর। এইবার ঝগড়া কারে বলে? সাধ্যে বসে গন্ডগোল। এই জুতোটা নিয়ে আয়। আরে তোর ক নম্বর লিখে দিয়েছিলাম, নিয়ে আয়। মইটা নিয়ে আয়, মইয়ের সঙ্গে মেলা। কি বাবা গো, কি সর্বনাশ, কি ঝগড়া। এইবার ফর্দের সঙ্গে ফর্দে দেখা গেল 6 নম্বর লেখা আছে, নিয়ে এসেছে 4 নম্বর। এর একটা বক্তব্য, ঠাকুরমশাই কিছু যদি মনে না করো, আমার মা তো 4 নম্বর পায়। তাহলে তো দোষটা ওর না ঠাকুরমশাই? বিষয়টা তো ওটা নয়। একটা মৃত মানুষের আত্মার নাম করে আত্মার ব্যবসা চলছে সমাজে। বোঝার আছে, একটা মানুষ মরে যাওয়া মানে সে নিরাকার ব্রহ্ম। ভাববেন আত্মা তো ব্রহ্ম, আমাদের গীতাতে প্রমাণ আছে আত্মা হলো ব্রহ্ম, নিরাকার। কি বাবা বলুন? সেই নিরাকার মানুষটাকে আবার আমরা পিণ্ড দিচ্ছি, তার জন্য আমরা খাওয়া শোয়ার ব্যবস্থা করছি। থালা বাটি কলসি যা কিছু দিচ্ছি, এরা কারা নিয়ে যায়? বলো না ভাই, এগুলো আমাদের প্রয়োজন। এই তো পরিষ্কার হয়ে গেল। কেন তাহলে বাবা মায়েকে, মৃত বাবা মায়ের কেন তুমি নাম করছো?
এটা তোর বাবা ব্যবহার করবে, মা ব্যবহার করবে? হয় না। সমাজটাকে কলুষিত করে রেখেছে কিছু, এটাকে বলা হয় ব্রাহ্মণ্যবাদ। বল বাবা। আর এই ব্রাহ্মণ্যবাদের চরম চক্রান্তে আজ আমরা দগ্ধীভূত। তোমার মা স্বর্গে চলে যাবে, ভুল ধারণা। স্বর্গে যদি যান, আমি একটা কথা বলে রাখি, আস্তে, বেঁচে থাকতে থাকতে ঘুরে আসবেন। কোনটা বললাম? আস্তে। হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটার নাম স্বর্গ। মর্ত কোনটা? তারপরে যতগুলো ল্যান্ড বা ভূমি আছে, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট, আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল, শুধু তাই নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্টগুলো আছে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, আস্তে আস্তে যতগুলো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আছে, আমাদের স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, সব ডিস্ট্রিক্টগুলো কিন্তু মর্তের মধ্যে পড়ে। পাতাল কোনটা? রামায়ণ পড়েছেন যারা, আস্তে, রামায়ণের কাল শেষ করে এখন বর্তমানে মহাভারতের কাল চলছে, ঠিক তো নাকি? এটা কোন মাস? কার্তিক মাস। আমায়েরা, আপনারা জানেন পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খাদ্য হলো অন্ন খাদ্য। পৃথিবীর সব থেকে বড় বাদ্য মৃদঙ্গ বাদ্য। পৃথিবীর সব থেকে দামি ঘাস দুর্বা ঘাস। পৃথিবীর সব থেকে দামি মাস কার্তিক মাস। এই পৃথিবীতে আমরা মানুষ রূপে জন্মেছি, সব থেকে ভালো করে ভেবে দেখবেন, আমাদের সব থেকে শ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস। এই কার্তিক মাসে দেখবেন পাড়ায় পাড়ায় মহাভারত পড়া হচ্ছে, হচ্ছে তো? মহাভারত শুনতেও জানতো? শুধু ওই বসে বসে, এই তোদের বাড়ি এলাম, কই মুড়ি দিলিনি, চানাচুর, হারে এত কম কেন, কোন দোকান থেকে, কি বিচ্ছিরি। আচ্ছা, মানুষ এই করে, ফ্যান ফ্যান ফ্যান। হ্যাঁ, আর কালকের ঘুগনি করেছিলি, ও কোন দোকানের কড়াই রে? পোকা লেগে ভর্তি হয়ে আছে, ওইসব কেন দিচ্ছিস? ওই ঘুগনির গল্প, কড়াইয়ের গল্প, চায়ের গল্প, মটরের গল্প না করে মহাভারতের গল্পটা ভালো করে ভালো করে শুনবেন, আর আমার কথা মিলিয়ে নেবেন। আমি বাস্তববাদী কীর্তনিয়া, কোনো আজগুবি বললাম? যে গুরুদাসকে 4 বছর আগে দেখেছেন, মানে করোনার আগে যেটা দেখেছেন, করোনার সময় গুরুদাস হরিব, সে গুরুদাস মরে গেছে। এখন বর্তমানে যে গুরুদাসের কথা আপনারা ভাবছেন, যে যাকে আপনারা সামনে দেখছেন, ভাববেন আছে। আমি বাস্তববাদী কীর্তনিয়া, থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে কথাগুলো বলি। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে তবে মানুষকে বোঝাই। এই যে ভগবানটা কি এবং স্বর্গ মর্ত পাতাল কোনটা, আমি প্র্যাকটিক্যাল শাস্ত্র পড়ে তবে কথাগুলো বলছি, ভেবে দেখবেন। স্বর্গ কোনটা? পাহাড় অঞ্চলটা। মর্ত কোনটা? তারপরেরটা। পাতাল কোনটা? মিলিয়ে নেবেন, 4টে সাব ডিভিশন মিলে আমাদের পাতাল। এখানে যারা একটু এডুকেটেড আমার বন্ধুরা, বাবারা বসে আছেন, আমার মায়েদের সংখ্যা বেশি, বাবাদের সংখ্যা একটু কম, তবুও বলি, 4টে সাব ডিভিশন মিলে যে ভূখণ্ডটা, সেটাই হলো পাতাল। কোনটা কোনটা? বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার আর কাকদ্বীপ। 4টে যে ভূখণ্ড, সোজা এক কথায় কলকাতার পরে যেটা বর্তমান নাম ভাঙড়, ওর আগে নাম ছিল খাকসরা। খাকসরার পর থেকে এই যে ভূখণ্ডটা আমরা পাই, দেখতে পাচ্ছি আছে, এই ভূখণ্ডটার নাম হলো পাতাল। যদি বলেন বাবা প্রমাণ, মিলিয়ে নিন। এই পাতালের রাজা ছিল ময়দানব। ময়দানবটাকে মন্দোদরীর বাবা, রাবণ রাজার শ্বশুর।